শ্রোতা দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে প্রায় 15 দিন পর আবার আজকে আপনাদের কিছু কথা বলবো। এই যে 15 দিন অনেকেই টেলিফোন করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন যে দীর্ঘ সময় কেন আর কোনো ভিডিও আমি করিনি। আপনারা প্রত্যেকেই জানেন যে ইলেকশন পর্বের শেষ দিকটা ছিল। সেই ইলেকশন পরবর্তী রেজাল্টের পরে গভর্নমেন্টের মনোভাব, বিভিন্ন দলের অবস্থান, এইসব বিষয়গুলো একটা মনের মধ্যে আগ্রহ ছিল। চেষ্টা করছিলাম খানিকটা বিষয়টা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং একটু বোঝার চেষ্টা যে গতি প্রকৃতি, রাজনীতির গতি প্রকৃতি, বিশেষ করে উদ্বাস্তুদের প্রশ্নে কারা কি ভাবছে, কিছু বোঝা যায় কি যায় না, এইসব জিনিস নিয়েই একটু চুপচাপ ছিলাম। তাছাড়া আপনারা জানেন যে প্রচণ্ড গরম এই সময়কালটা গেল। তার মধ্যে আরও দুটো অঘটন আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সাথী জাফরুল্লাহ মোল্লা এবং ধীরাজ বালা, এরা দুজন অত্যন্ত অসুস্থ। তারা হসপিটালে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেটা নিয়েও মনটা অনেকটাই ভারাক্রান্ত। এই সমস্ত নানা বিষয় নিয়ে ভাবছিলাম যে ঠিক আছে, 2-4 দিন যাক। তাছাড়া আর একটা বিষয় হলো, আমার মা বাবার নামে বাংলাদেশে একটা গ্রন্থাগার আছে। তারা নিয়মিত একটা পত্রিকা বার করে 3 মাস পর পর। তার কিছু লেখা এপার বাংলার যারা লেখেন তাদের কিছু লেখা সংগ্রহ করে দেওয়ার একটা দায়িত্ব থাকে। সেটা নিয়েও বিভিন্ন বন্ধুর কাছে বারবার চেষ্টা করছিলাম কিছু লেখা জোগাড় করার। সেটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় ছিল যে এই যে নির্বাচন মিটে গেল, নির্বাচন মিটে যাওয়ার পরে আমরা যারা উদ্বাস্তু আন্দোলন এবং অন্যান্য বিভিন্ন সামাজিক আন্দোলন করি, রাজনৈতিক বিষয় নিয়ে ভাবি, তাদের কি করণীয়, কিছু করার আছে কি না, যদি করার থাকে তাহলে সেটা কি, এইটা নিয়ে একটু নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। যে কারণে একটা মিটিংয়ের চেষ্টা করে যাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে। আপনারা কেউ কেউ হয়তো জানেন, ফেসবুক বা অন্যান্য জায়গায় আমরা দিয়েছি। সেটা নিয়ে আমরা আগামী 22 এবং 23 তারিখ শনিবার এবং রবিবার একটা মিটিং, দুদিন ধরে একটা মিটিং আমার বাড়িতেই করব। আমরা অল্প লোকজন নিয়েই করব, 15-20 জন লোকজন নিয়েই করব, যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে আছেন, একটু চিন্তাভাবনা করতে পারেন তাদের নিয়ে। এবং এটা আমরা ফেসবুকে দিয়েছিলাম। সেটা নিয়েও কিছু বিরূপ কথাবার্তা, সমালোচনা, প্রশ্ন, এগুলো কেউ কেউ করেছেন যে আপনারা 15-20 জন বসবেন, তাহলে এটা ফেসবুকে দেওয়ার কী দরকার ছিল। মানে তারা কেউ এই মিটিংয়ে অংশগ্রহণ করতে চান। এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে তারা এই প্রক্রিয়াতে নিজেদের যুক্ত করতে চান। কিন্তু তা সত্ত্বেও আমি তাদের যেটা বলেছি, টেলিফোন করেছেন যিনি বা ফেসবুকে মন্তব্য করেছেন, যে দেখুন, এই আমরা যেটা মিটিং করছি, অনেকেই তো জানতে চান যে এরপরে আমরা কি ভাবছি বা আদৌ ভাবব কি না, এটা অনেকেই জানতে চান। ফেসবুকে আমরা সেইটা, তাদের যে আগ্রহ, সেইটাকে তাদের যেটা জানবার ইচ্ছা, তাদের জানাবার জন্যে আমরা বলেছি যে হ্যাঁ, আমরা বসছি।
এবং এই মিটিংয়ে যদি সত্যি সত্যি সিদ্ধান্ত হয় যে না কিছু একটা দ্রুত করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই আর অন্যান্য যারা এই মিটিং সম্পর্কে আগ্রহী, আন্দোলন সম্পর্কে আগ্রহী, তাদের আমরা জানাবো। এই কথাগুলি এই ভিডিওর মাধ্যমেও আমি অনেকেই হয়তো এইটা মাথায় তাদের আছে, তাদেরও বলে রাখি। তো আমি আজকে ভিডিওটা করছি এই কারণে, প্রথম হচ্ছে 5-6 জন আমাকে টেলিফোন করে বলেছেন যে এত দীর্ঘ সময় একটা ভিডিও করছেন না, এটা ঠিক নয়। আমরা তো অনেকেই বসে থাকি, আপনি কখন একটা ভিডিও করেন আমরা শুনতে পাবো, দেখতে পাবো, সেটা একটা বিষয়। আর আমার কাছে এর মধ্যে আমার বাড়িতে তিনজন মানুষ এসেছিলেন। তার একজন এসেছিলেন সেই সুদূর কুচবিহার থেকে। আমি তাকে বলেছিলাম যে টেলিফোন করুন না, টেলিফোন করে আপনার কি কি জানবার সেগুলো তো জানা যায়, কেন ওই কুচবিহার থেকে এত দূর আমার বাড়িতে আসবেন দুটো কথা বলার জন্যে। কিন্তু তিনি নাছোড়বান না, বললেন না আমি সামনাসামনি গিয়ে কথা বলবো, আমার কিছু কাগজপত্র আছে সেগুলো আপনাকে একটু দেখাবো। তিনি এসেছিলেন। একজন এসেছিলেন আমার বাড়িতে ঠিক একই রকমভাবে কিছু কাগজপত্র নিয়ে, তাদের পারিবারিক সমস্যা, নাগরিকত্ব সম্পর্কীয়। তিনি এসেছিলেন নদিয়া থেকে, বেতুয়াডাহরি এলাকা থেকে। আরেকজন এসেছিলেন, তিনি এসেছিলেন গতকাল তিনি এসেছিলেন কলকাতা থেকে, দক্ষিণ কলকাতা থেকে এসেছিলেন। তিনিও কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন যে তিনি দরখাস্ত করবেন কি না, করলে কি সুবিধে অসুবিধে ইত্যাদি। তো আসলে তারা যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, এই সমস্যাগুলো ওই তিনজনের এমন নয়। আমার যেটা মনে হয়েছে এটা খুব বেশি মানুষের না হলেও অন্তত 300-3000 লোকের এই একই ধরনের সমস্যা হতে পারে। টেলিফোনে কেউ কেউ কথা বলেছেন আমার সাথে প্রায় একই ধরনের সমস্যা নিয়ে। ফলে মনে হলো সেই বিষয়টা নিয়ে আমি যেটুকু বুঝি 2-4টে কথা যারা বাড়িতে এসেছিলেন তাদের সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। ভিডিওর মাধ্যমেও এটা জানানো দরকার। এরকম একই সমস্যা নিয়ে যারা কিছু জানতে চান তারা এটা বুঝতে পারবেন। আর আমি 4টে টেলিফোন পেয়েছি। একটা টেলিফোন পেয়েছি উত্তরাখণ্ড থেকে, রুদ্রপুর থেকে তিনি টেলিফোন করেছিলেন। আর 3টে টেলিফোন পেয়েছি আমি উড়িষ্যা থেকে। উড়িষ্যায় একটা হচ্ছে নবরঙ্গপুর জেলা, একটা মালকানগিরি জেলা, আর একটা হচ্ছে এই যে পারাদ্বীপ অঞ্চল, এখানে মহাকালপাড়া ব্লক থেকে কেন্দ্রাপাড়া জেলা, ওখান থেকে একটা টেলিফোন আমি পেয়েছি। আরও কিছু কিছু মানুষের টেলিফোন পেয়েছি, কিন্তু আমি সেগুলোর আর উল্লেখ করছি না। এই বিষয়গুলো নিয়ে তাদের প্রশ্ন এবং সমস্যা সেটা নিয়ে তাদের সঙ্গে কিছু কথা হয়েছে। বাকি সেই একই বিষয় নিয়ে এই ভিডিওতেও কয়েকটা কথা আমি বলবো। আমি যে 3জন আমার বাড়িতে এসেছিলেন 3জনই চাকরিজীবী। তার মধ্যে একজন হচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন, আর 2জন স্টেট গভর্নমেন্টের। 2জন স্টেট গভর্নমেন্টের না, মানে স্টেট গভর্নমেন্টেরই 2জন শিক্ষক আর কি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে তারা এই পশ্চিমবাংলায় 2টো হাই স্কুলের শিক্ষক। তারা এসেছেন মূলত 2টো সমস্যা তাদের মাথায় নিয়ে। একটা হচ্ছে এরা 3জনই এই 4 থেকে 1 বছর, কারো 4 বছর, কারো 3 বছর, কারো 1 বছর, এইটা তাদের রিটায়ারমেন্টের বাকি আছে। এখন তারা দুশ্চিন্তাগ্রস্ত যে রিটায়ারমেন্টের পরে পেনশন বা ইত্যাদি যে রিটায়ারমেন্ট বেনিফিট যেগুলো মানুষ পান সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে কিনা, এইটা তারা জানতে চান। আর এই 3জনেরই তাদের ছেলে মেয়েদের সমস্যা নিয়ে তারা খুব চিন্তিত যে তাদের কি হবে।
তো সেটা নিয়ে আমি দুটো চারটে কথা বলি, খুব মামুলি কথা এইসব কথা আমরা বারবার আলোচনা করেছি, আবারও একটু করি। সেটা হলো এই যে এই তিনজনই যারা রিটায়ার করবেন তারা যেটা বললেন, একজন প্রায় 43 বছর আগে যখন স্কুলে পড়তেন তখন এসেছিলেন, একজন এরকম 42-41 বছর আগে এসে এখানে স্কুলে ভর্তি হয়েছিলেন, তারপর এখান থেকে পাশ করেছেন, পাশ করে চাকরি বাকরি পেয়েছেন। কিন্তু তিনজনেরই জন্ম কিন্তু বাংলাদেশে, কারোর জন্ম ফরিদপুরে, কারোর জন্ম বরিশালে, একজনের ময়মনসিংহে। তিনজন মানুষ তারা এসেছিলেন, জন্ম তাদের ওখানে, কিন্তু স্কুল লাইফে চলে এসেছেন এবং সেটা 40 থেকে 43 বছর আগে তারা এসেছেন। এখন তাদের কি সমস্যা হতে পারে না পারে তাদের নিজেদের আর ছেলে মেয়েদের, এইটা তারা জানতে এসেছেন। এবং কিছু কাগজ তাদের আছে, বাংলাদেশের কাগজ আছে মানে ছিল না, তাদের কিছু আত্মীয় স্বজন, বংশের মানুষ বা পরিবারের কেউ কেউ এখনও বাংলাদেশে আছেন, তাদের সাথে যোগাযোগটা আছে, তাদের বলেছেন, তাই কিছু কাগজপত্র তারা পাঠিয়ে দিতে পেরেছেন যে সেটাতে কাজ হবে কিনা। তো তারা যেটা বলছেন যে আইনত জন্মসূত্রে তো তারা এদেশের নাগরিক নন, এবং তারা এসে স্কুলে ভর্তি হয়েছেন বলে এখানকারই পাস, তাদের মানে স্কুল ফাইনাল থেকে যেটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে পাশ করেছেন তারা, ফলে তাদের চাকরি জীবনে কোনো সমস্যা হয়নি, এসব সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু এই যে আবহ যেটা তৈরি হয়েছে, তাতে তারা শিক্ষিত মানুষ নানান আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে তাদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা হলেও হতে পারে, যে কারণে তারা এসেছিলেন। তো এখন আমার কাছে মতামত চাইছেন যে তারা আবেদন করবেন কিনা। এই যে 8 জনের, পশ্চিমবঙ্গে 8 জনের নাগরিকত্ব হয়েছে, এখন তাদের মধ্যে একটা সাহস হয়েছে, একটা ইচ্ছা বা আগ্রহ হয়েছে যে হয়তো দরখাস্ত করলে নাগরিকত্বটা পেতে পারি। আবার কিছু আশঙ্কাও তাদের মধ্যে আছে। ঠিক সেই কারণে তারা এখানে এসেছিলেন মতামত নেওয়ার জন্যে। তো কী মতামত আমি দিতে পারি? আমি তো আইনের কথাগুলো বলতে পারি, কিন্তু আসলে আইনটা তো সব নয়। আইনটাকে কার্যকরী করা, এক্সিকিউট করা, যারা করবেন সে গভর্নমেন্টের উপর অনেকটা নির্ভর করে, আর যে অফিসার এটা ডিল করেন তার উপরেও অনেকটা নির্ভর করে। কেউ একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে নেন যে ঠিক আছে, আমি একটা সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট ইস্যু করব, কিভাবে করতে পারি, ইস্যু করার জন্য তার যে কাগজপত্র আছে তার উপর ভিত্তি করে আমি একটা সার্টিফিকেট ইস্যু করতে পারি কিনা। তিনি যদি মনে করেন যে হ্যাঁ, এর উপরে নির্ভর করে ইস্যু করে দেওয়া যায়, ইস্যু করে দিতে পারেন। আবার কোনো অফিসার বলেন যে এই কাগজপত্রের মধ্যে কী ত্রুটি আছে, যে ত্রুটির উল্লেখ করে আমি সার্টিফিকেটটা ইস্যু করব না, মানে নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে। কি হবে ভবিষ্যতে আমার নিজের চাকরি শেষে, ফলে আমি যদি তার মধ্যে কোনো খুঁত বের করতে পারি সেটাকে বের করে তার ভিত্তিতে আমি এটাকে নাকচ করে দিই। ফলে এইসব ব্যাপারগুলো তো হয়। তো আমরা এখানে কি বলতে পারি? ফলে আমি তাকে আইনের কথাগুলো বললাম যে আলটিমেটলি জন্মসূত্রে তারা নাগরিক নন, আর জন্মসূত্রে নাগরিক না হলে বহিরাগত যারা, তাদের আবেদন করেই নাগরিকত্ব নিতে হবে, অন্য কোনো পথ নেই। যতই এখানে পাশ করেন, চাকরি করেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু আইনের এই যে কথা সেটা বললাম। তো এইটা হলো একটা দিক। ফলে উনি বলছেন যে আবেদন করব কিনা, এখন আবেদন করে পাবো কিনা। তা আমি তাদের পরিষ্কার বললাম, দেখুন, যে 8 জন পেয়েছেন তারা 27 তারিখে তাদের হিয়ারিং হয়েছে। 27 তারিখে হিয়ারিংয়ে হওয়ার পরে 29 তারিখে আমরা নেটে তাদের সার্টিফিকেটটা পাচ্ছি, মানে 28 তারিখে এই ডিসিশন হয়েছে, 29 তারিখে নেটে বেরিয়ে গেছে। এইটা একটা বিষয়। এবং এইটা হয়তো তারা আমার সাথে একমত হলেন যে এটা একটা রাজনৈতিক কারণে এরকম তড়িঘড়ি করে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে। দেখুন, তারপর থেকে কিন্তু আজকে পর্যন্ত আর কোনো খবর নেই, এবং সম্ভবত তারপরে আর ইস্যু হয়নি।
এবং এইভাবে ইস্যু হতে পারে কি পারে না, তারা যেহেতু চাকরি করেন তারাও বোঝেন যে একটা মিনিমাম এনকোয়ারি হয়, যে লোকটা খারাপ না ভালো এইটুকু তো অন্তত হতে পারে। তার যে কাগজপত্রগুলো দিয়েছে, বাংলাদেশের একটা কাগজ দিল, বাংলাদেশের একটা স্কুলের সার্টিফিকেট, এখানে একটা প্রেস থেকে সেটা প্রিন্ট করে নিল কিনা, এইটুকু তো অন্তত একটা ভেরিফিকেশান হয়, করা উচিত। সরকারি কাজকর্ম যা হয়, অন্তত তারাও আমার সাথে একমত হলেন, বা আমি তাদের সাথে একমত হলাম, তারাও এগুলো নিজেরাই এগুলো বললেন, তো সেগুলো হয়নি। এই যে বিষয়গুলো আগামী দিনে ঠিক এভাবে হবে কিনা, জেপিসি রিপোর্টের কথা বললাম, সেখানে এই মোদি গভর্নমেন্ট বলেছে যে এগুলো এনকোয়ারি হবে, এখন তারা করছেন না। বা একটা মিনিমাম এনকোয়ারি করতে গেলে এখন এই যে পোস্ট অফিসের পোস্টমাস্টার বা কোনো সুপারিনটেন্ডেন্ট বা কোনো পদাধিকারী যারা পোস্ট অফিসে চাকরি করেন তাদের এই দায়িত্ব দিয়েছেন। তো এই দায়িত্ব দিলে এনকোয়ারি করতে গেলে তার একটা এজেন্সি লাগে, ডিআইবি আইবি যা কিছু, সেগুলো তো তাদের হাতে নেই, সেটা রাজ্য সরকারেরই এজেন্সি সেগুলো, বা কেন্দ্রীয় সরকারেরও এজেন্সি আছে, তো সেগুলো লাগবে। ওই পোস্টমাস্টার বা ওই পোস্ট অফিসের ওই বড় অফিসার তিনি তো আর নিজে গিয়ে এনকোয়ারি করবেন না, বা তার সে এনকোয়ারি করার এখতিয়ারও নেই। কোর্টে গেলে কোনো ব্যাপারে তারা তো বলবে যাদের এখতিয়ার আছে এই সমস্ত এনকোয়ারি করার, সাংবিধানিক অধিকার আছে যাদের, প্রশাসনিক অধিকার আছে যাদের, তারা না হলে তো এটা মানবে না। ফলে একজন অফিসার তার উপর নির্ভর করে এটা সার্টিফিকেট ইস্যু করবেন, পরে তার কি সমস্যা হতে পারে চাকরি বাকরি পেনশনের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তারাই আমাকে এগুলো আরও বললেন। এসব দেখে দেখে তারা সাহস পাচ্ছেন না। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এই 8 জন যারা পেয়েছেন তার মধ্যে 2 জন আমাকে টেলিফোন করেছিলেন এর মধ্যে, এই 12-13 দিনের মধ্যে। তারা নিজেরা টেলিফোন করে বলেছেন যে, একজন বলেছেন দাদা, একজন বলেছেন কাকু, যে আমরা তো আমাদের পরিবারে 5-6 জন লোক আছে যাদের নাগরিকত্ব হওয়া উচিত, আমি একা পেলাম, আমার অন্যদের সবার কি হবে? তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? বলে না না, এরকম আপনার কথা কেউ কেউ বলেছে, মানে আমার কথা বলেছে, তারা হয়তো ভিডিওটা দেখেছেন, সেই জন্যে এই টেলিফোন নাম্বারটা জোগাড় করে আপনাকে টেলিফোন করছি। কাছাকাছির মানুষ, যেতে পারতাম কিন্তু তবু আমি ভরসা পাইনি, তাই টেলিফোন করলাম, এগুলো বলেছেন। তো তারাও একটা উদ্বেগের মধ্যে আছেন যে একা পেলাম পরিবারের, আর 5 জনের তাদের কাগজ নেই, তাদের কি হবে? তারা বলছেন যদি তাড়িয়ে দেয় আমি থাকতে পারবো, আর বাদ বাকি লোকটা তাড়িয়ে দেবে। যদি ডিটেনশন ক্যাম্পে দেয় আমি বাইরে থাকবো আর সবাই ভিতরে থাকবে, সে তো আরও কষ্টের হবে। আমি তাদের বললাম যে তাড়িয়ে দেওয়ার বিষয় আর নেই, ডিটেনশন ক্যাম্পের বিষয় নেই, কারণ আপনারা 14 সালের আগে এসেছেন, সবার তার আগের অন্তত ডকুমেন্টটা আছে, ফলে আপনারা অনুপ্রবেশকারী নন, ফলে তাড়িয়েও আপনাদের দেবে না, ডিটেনশন ক্যাম্পেও ঢুকাবে না। সেটা আমি তাদের যেটুকু আমি বুঝি আমি আশ্বস্ত করলাম। তো এই একটা বিষয়। তো একটা হচ্ছে তাদের ওই পেনশনের এইসব ব্যাপার নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত, কারণ পেনশনের সময় আবার ফাইলটা ওপেন হবে, সব কিছু কাগজপত্র আবার চেক হবে, ইত্যাদি ইত্যাদি। আসলে কি হবে বা হবে না, প্রশ্নটা শুধু তাই নয়, সেটা তো বড় প্রশ্ন, কিন্তু শুধু তাই নয়। প্রশ্নটা হচ্ছে একজনের 1 বছর, একজনের 3 বছর, আরেকজনের 2 বছর, তাদের রিটায়ারমেন্টের বাকি। এই যে 1 থেকে 3 বছর, তাদের তো রাতে ঘুম হবে না। একটা দেশের মানুষ, নাগরিক, তাদের যদি এই অবস্থার মধ্যে বসবাস করতে হয়, এই দুশ্চিন্তায় তাদের পারিবারিক শান্তি নষ্ট হয়ে যাবে, শুধু নিজের নয়। মানে এই যে অবস্থাটা, এইটা তো কম গুরুত্বপূর্ণ নয়, এই বিষয়টাও আমাদের সবাইকে ভাবতে হবে। আর এইবারে তারা বলছেন যে সে আমাদের যা হলো হলো, তাদের 3 জনেরই ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছেন, বলছে যে আমাদের যা হলো, পেনশন পেলাম বা না পেলাম সে বুঝলাম, কিন্তু আমাদের ছেলেমেয়েদের, আমার ছেলেমেয়েদের কী সমস্যা? তার মধ্যে যেটা বললেন, একজনের না 2 জনের বোধহয় দুটো বা 3টে, আমার অতটা খেয়াল নেই, 2 বা 3টে ছেলে মেয়ে যাদের 87 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম। এই তার মধ্যে জন্ম হওয়ার কারণে মা এবং বাবার একজনের সার্টিফিকেট হলে, তাদের বার্থ সার্টিফিকেট আছে বাচ্চাদের, তারা নাগরিক হিসেবে বিবেচিত হয়। আর 2টো বাচ্চা আছে যাদের 2004 সালের পরে জন্ম। সমস্যাটা এই জায়গায়। এখন এর একজন বললেন যে তার মা এদেশীয়, কাগজপত্র পুরোপুরি না থাকলেও এদেশীয়,
সেটা হয়তো কোনো রকমের কাগজপত্র জোগাড় যন্ত্র করতে পারবে না। ফলে মা বাবার একজন হলে যদি হয়, তাহলে একজনের মার নাগরিকত্ব থাকার জন্য তার বাচ্চাটা সমস্যা মিটে যাবে, জন্মসূত্রে তিনি নাগরিকত্ব পাবেন। কিন্তু আর বাদবাকি যারা, তাদের মধ্যে দুজনের এই কাগজপত্র নিজেদের আছে, দরখাস্ত করে যদি নাগরিক বাবার যদি হয়ে যায়, তাহলে তাদের ছেলেমেয়ের সমস্যাটা মিটবে। কারণ বাবার আছে, তাই ছেলেমেয়ের বার্থ সার্টিফিকেট আছে, তারা নাগরিকত্ব বাই বার্থ জন্মসূত্রে পেয়ে যাবেন। কিন্তু এখনও নেই। এই যারা এসেছেন মাস্টারমশাই বা ওই চাকরি করেন, তারা যদি পেয়ে যান, যে জন্যে তারা দরখাস্ত করতে উদ্গ্রীব, যে অন্তত আমারটা হয়ে গেলে আমার ছেলে মেয়ের সমস্যাটা মিটে যাবে, আমার সে যাওয়ায় হবে, সেটা পরে দেখা যাবে। কিন্তু যদি না হয়, তাহলে দুটো ক্ষেত্রে আটকে যাবে। এই যে সব সমস্যাগুলো তাদের মধ্যে আছে, এটা কিন্তু দেখুন বাই বার্থ প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আর যাদের 2004 সালের পরে যারা, তারা যদি পেয়েও যান, তাদের কারোরই কিন্তু এই আর বাদ বাকি দুজনের মায়ের কিন্তু কিছু নেই। এদের দুজনের কাগজপত্র তারা জোগাড় করতে পেরেছেন বাংলাদেশ থেকে, তাদের মায়ের নেই। ফলে আবেদন করে K-19 যদি পেয়ে যান, দুজনেরই বাবা পেয়ে যাবেন, মার হবে না। তাদের দুটো না তিনটে বাচ্চা কিন্তু 2004-এর 3রা ডিসেম্বরের পরে জন্ম। ফলে মার নেই বলে বাবারটা হয়ে গেলেও তার সন্তানের সমস্যা মিটবে না। ফলে এই নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। আমার ধারণা এই 3 জনের কথা আমি বললাম যারা আমার বাড়ি এসেছেন, এইরকম 300 বা 3000 মা বাবা আছেন, মানুষ আছেন যারা এই একই সমস্যায় ভুগছেন। কিন্তু এই যে K-19 বিজেপি যেটা বলছে, ওই যে 2003 সালে যে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নে যে ফ্যাকড়া বাঁধিয়েছে বিজেপি, K-19 কিন্তু এই জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে কিন্তু একটি কথাও তারা বলেনি। ফলে বিজেপির ইন্টেনশনটা বোঝার জন্য এগুলোও বুঝতে হবে। তো এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক একটু কথা বলি, সেটা হচ্ছে ওই যারা নবরঙ্গপুর, রুদ্রপুর আর কেন্দ্রপাড়া, 3 জন না 4 জন, একজন মালকানগিরি, একজন নবরঙ্গপুর, একজন কেন্দ্রপাড়া, একজন হচ্ছে রুদ্রপুর, 4 জন আমাকে টেলিফোন করেছেন। মানে সরাসরি যাদের সাথে আমার কথা হয়েছে, এই 4 জন টেলিফোন করেছেন। মানে তারা যেটা বললেন যে তারা তাদের গ্রামে বা বন্ধুবান্ধব আশেপাশে অনেকেই আলাপ আলোচনা করে আমাকে টেলিফোন করেছেন, এবং আমার সঙ্গে যখন কথা হচ্ছে তখন বলেছেন তারা লাউড স্পিকারে দিয়ে 4-5 জন বসে কথা বলেছেন এবং শুনেছেন। আমিও সেটা টেলিফোনের এই প্রান্তে বসেও আমি বুঝতে পেরেছি যে আরও লোকজন তাদের সাথে আছেন। তারা বিশেষ করে যারা উড়িষ্যায় যারা আছেন, তাদের দুশ্চিন্তা হলো যে, আমি এর আগেও বলেছি, আজকে আবারও বলছি, নবরঙ্গপুর জেলা, তারপরে রায়গড় জেলা, তারপর আমি একটুখানি রেকর্ডটা দেখে বলি, এইগুলোর নাম আমার অতটা পরিষ্কার মনে নেই। নবরঙ্গপুর জেলা, নবরঙ্গপুর জেলা, অমরকোট জেলা, রায়গড় জেলা এবং ওই যে বললাম মালকানগিরি। এই এলাকা থেকে 2005-06 সালে অনেক মানুষকে ডিপোর্ট করেছিল, পুশব্যাক করে দিয়েছিল, যে কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক এখনও আছে। সেই সময়টা ছিল উড়িষ্যায় তখন বিজেপি এবং বিজেডি তারা কোয়ালিশন সরকার গঠন করেছিল, সেই সময়ের ঘটনা কিন্তু এইটা সেই সময় আমার কাছে যে ডকুমেন্টটা আমি পেয়েছিলাম, অনেকগুলো ঘটনা ঘটেছিল। তার মধ্যে সবগুলো তো আমরা সবসময় খবর পাইনি, কাগজেও সবগুলো সবসময় আসে না, লোকজনও যারা আছেন তাদের সাথে আমাদের সবসময়ভাবে যোগাযোগ হয় না। তা আমি একটা ব্যাচ যাদের পাঠিয়েছিল, তাদের বেনাপোল দিয়ে না পাঠিয়েছিল আসাম বর্ডার দিয়ে। সেই ব্যাচটাতে 21 জন উদ্বাস্তু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, 21 জনকে। এরা কিন্তু সব সেটেলমেন্ট পাওয়া লোক। মানে সেটেলমেন্ট পাওয়া লোক হলে এর মধ্যে দু একজনের কিছু গোলমাল ছিল। সেটেলমেন্ট হয়তো তার বড়দা নামে এখানে ক্যাম্পের সব কাগজপত্র, এক ভাই থেকে গেছিলেন,
বড়দারা যখন এখানে সেটেলমেন্ট পেয়ে গেছেন তিনি তারপরে এসেছেন, ফলে তার নামে ওই কাগজপত্র হয়তো নেই। এরকম একটা দুটো কেস ছিল 21 জনের মধ্যে, কিন্তু সেই সময়ই তারা এসেছেন। তো এই 21 জনের মধ্যে আমরা কয়েকটা নামও পেয়েছিলাম, যেমন যাদের পুশব্যাক করেছিল, যেমন অশোক খারাতি, এর বাড়ি ছিল নবরঙ্গপুর জেলাতে, তাকে পুশব্যাক করা হয়েছিল ওই 21 জনের মধ্যে। একজন ছিলেন খোকন চৌধুরী, তিনিও নবরঙ্গপুর জেলার, যাকে পুশব্যাক করা হয়েছিল আসাম সীমান্ত দিয়ে। আরেকজন ছিলেন অনিল চন্দ্র রায়, তিনি ছিলেন অমরকোট জেলার, তাকেও পুশব্যাক করা হয়েছিল। আরেকজন ছিলেন অনিল মিস্ত্রি, উনি অনিল রায় আর ইনি অনিল মিস্ত্রি, এটা রায়গড় জেলা থেকে। এদের সবাইকে পুশব্যাক করা হয়েছিল এবং সেটা তখন বিজেপি বিজেডি গভর্নমেন্ট। আর আপনারা জানেন যে এবারে উড়িষ্যাতে বিজেপি নিজের ক্ষমতায় সরকার গঠন করেছে। এই কারণে তাদের আবার সেই পুরনো দুশ্চিন্তা, 20 বছর আগের দুশ্চিন্তা আবার মাথাচাড়া দিয়েছে, যে কারণে তারা আমার এই টেলিফোন নাম্বারটা আমার জোগাড় করে নিয়ে টেলিফোন করেছেন। তো আমি এর মধ্যে এই অনিল চন্দ্র রায় অমরকোটের, একে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটাও ঘটনাক্রমে আমার কাছে ছিল, মানে পুশব্যাক করার আগে এদের একটা নোটিশ দিয়েছিল। এই অমরকোট, রায়গড়, মালকানগিরি, নবরঙ্গপুর, এখানে একটা নোটিশ দিয়েছিল যে কার কী কাগজ আছে নিয়ে দেখা করো, এই একটা সুযোগ এখানে দিয়েছিল। আর এদিকে কেন্দ্রপাড়াতে কিন্তু এই সুযোগটাও দেয়নি। আমি সেই নোটিশের ভাষাটা আপনাদের পড়ে শোনাবো। এই যে নোটিশ অনিল রায়কে দিয়েছিলেন, সেইটা বলছে এই অনিল চন্দ্র রায়, সন অফ নারায়ণ চন্দ্র রায়, ভিলেজ ডংগ্রিগোডা, উমরকোট, নবরঙ্গপুর। এই পিএস হচ্ছে উমরকোট, আমি ভুল বলছি, এটাও নবরঙ্গপুর জেলা। পিএস পুলিশ স্টেশন অমরকোট। বলেছিল ডিউরিং এনুমারেশন অফ বাংলাদেশি স্টেইং ইন ইন্ডিয়া ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ইউ মানে অনিল রায়, ইউ হ্যাভ arrived from Bangladesh and staying in India from the year of 1975. বলছে তুমি 75 সালে বাংলাদেশ থেকে এসে এই এলাকায় বসবাস করছো, তুমি বাংলাদেশি হিসেবে শনাক্ত করতে গিয়ে তোমাকে এটা দেখা গেল। এইভাবে একটা নোটিশ তাকে দিয়েছিল। এই নোটিশটার ডেট ছিল 27/1/2005, 2005 সালের 27শে জানুয়ারি। এবং আলটিমেটলি তার উত্তর বা তার কাগজপত্রে সন্তুষ্ট হয়নি, বা কাগজ দেখে যে অফিসার ছিলেন যেভাবে হোক তাকে পুশব্যাক করার সিদ্ধান্ত হয়। ফলে এই জায়গা থেকে তারা এইটা করছেন। আর এই এলাকাতে এই যে কেন্দ্রপাড়া, মহাকালপাড়া ব্লক, পারাদ্বীপ অঞ্চলে এইটা যেটা নোটিশ দিয়েছিল, সেটা নোটিশের ভাষা ছিল যে the state government do hereby direct that Bhavesh বিশ্বাস, son of Sudhir বিশ্বাস, a Bangladeshi national at present residing in the district of Kendrapada should quit India within 30 days from the date of service of this order. এইখানে কোনো কাগজপত্র দেখানোরও সুযোগ দেওয়া হয়নি। ওই যে 90-এর দশক যেখানে সুপার সাইক্লোন হয়েছিল, 20-30 ফুট উঁচু হয়ে জল এসে ঢুকেছিল গ্রামে, কাগজপত্র কোথায় থাকবে তাদের কোনো কাগজ দেখানোর সুযোগও দেয়নি। এই নোটিশটা, এটা হচ্ছে অ্যাড্রেস লিখেছে রামনগর, তহসিল মহাকালপাড়া, ডিস্ট্রিক্ট কেন্দ্রপাড়া। এর সিগনেচার করেছেন ডেপুটি সেক্রেটারি, ডেট হচ্ছে 4/12/2004, 2004 সালের 4 ডিসেম্বর। 2003 সালের আইন কার্যকরী হয়েছিল 3রা ডিসেম্বর। আর এই নোটিশটা সার্ভ করেছে, তার মানে তৈরি করেই রেখেছিল, ঠিক তার পরের দিন 4 ডিসেম্বর এই নোটিশ সার্ভ করেছে। এবং ওই যে 1551 জন কেন্দ্রপাড়া জেলাতে একই জায়গাতে মহাকালপাড়া ব্লকে যেটা নোটিশ দিয়েছিল 1551 জনকে, এদের নোটিশগুলো ছিল এই 4 তারিখ থেকে
15ই জানুয়ারি পর্যন্ত, এই 15 আর 4 19 দিন, এই 4 তারিখ মানে এইখানে হচ্ছে 25-26 দিন, আর ওই 15 দিন, এই 30-40 দিনের মধ্যে এই 1551টা নোটিশ সার্ভ করেছিল। এখন এরা টেলিফোন করে বলছেন যে এবার কি হবে, আবার যদি এরকম হয়, কারণ বিজেপি গভর্নমেন্ট সেখানে এসেছে, তাদের ওই ভীতিটা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আরও একটা বিষয় তারা বলেছেন, এবং এই ঘটনাটা আমি নিজেও জানতাম, আমরা অনেকেই জানতাম যারা এইসব আন্দোলনের মধ্যে আছি। একটা সময় নবরঙ্গপুর এবং মালকানগিরিতে আদিবাসীদের সাথে এই বাঙালি উদ্বাস্তু মানুষের একটা সংঘর্ষের মতো অবস্থা তৈরি হয়েছিল, 1-2 জন মারাও গেছিলেন। খুব সম্পর্ক খারাপ হয়েছিল, খুব তিক্ত হয়েছিল। যাক, তারপরে নানান রকম বৈঠক বসাবসি করে আমিও 2বার ওখানে গেছিলাম। ধীরে ধীরে ওই জিনিসটা ইয়ে হয়ে যায়, আবার তারা মানে মিলেমিশে ভাইয়ে ভাইয়ের মতো আবার বসবাস তারা এখন করছেন। কিন্তু তা সত্ত্বেও ওই যে সিঁদুরে মানে ঘর ফোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, তারা আবার সেইটা, এবার আদিবাসী একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার মানে এরকম কিছু হবে আমি কিন্তু তা বলছি না। আমরা নিশ্চয়ই আশা করব এরকম ঘটনা নিশ্চয়ই ঘটবে না। যিনি আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছেন নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। কিন্তু ওই মানুষগুলোর মধ্যে কিন্তু এই ভয়টাও আবার মাথাচাড়া দিয়ে উঠেছেন, কারণ ওই ঘটনার কথা তারা টেলিফোনে আমার সাথে উল্লেখ করেছেন। তো এই হচ্ছে প্রবলেম। ফলে এই সমস্যাটা মিটবে কি মিটবে না, এই সমস্যাটা অ্যাকিউট হবে কি না, লোকগুলোকে ধরবে কি ধরবে না, ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে কি দেবে না, ডিঅ্যাক্টিভাই হবে কি হবে না, ওই যে আধার কার্ড প্রশ্নটা, সেটা তো পরে। কিন্তু তারা যে অত্যন্ত আতঙ্কের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছেন এবং করবেন, এই ব্যাপারে কোনো ভুল নেই। উত্তরাখণ্ডের মানুষও সেই একই ভয় পাচ্ছেন। ওই যে আমি বললাম যে রুদ্রপুর থেকে টেলিফোন করেছিলেন, আবার তারা বলছেন যে কি হয় কি হয়। তো এইরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আছেন। আমি এই কথাগুলো আপনাদের বলছি যে এই জায়গা থেকে বেরোতে গেলে একটা আইন দরকার, যাতে এই মানুষগুলিকে সরাসরি এই মানুষগুলোকে ভারতের নাগরিক বলে ঘোষণা করা হয়। তা না হলে তাদের এই দুশ্চিন্তা মুক্ত হবে না। আর K-19 সম্পর্কে আপনারা জানেন, আমরা আগেও বলেছি, অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে কি হলো, আপনারা তো বলছিলেন যে এই আইনে নাগরিকত্ব হবে না, এই তো 8 জনের হয়ে গেল। দেখুন, এই কথা আমরা আগেও বলেছি, এটা আমাদের মানে বলছেন তাই আমাদের এটা কৈফিয়ত, কিন্তু আপনারা আমাদের মানে আমি মানিক ফকিরের কথা বলছি না, তারপর নো এনআরসি ওদের কথা বলছে না, আমি মতুয়া মহাসংঘের কথা বলছি না, মানে সেটা শান্তনুর গ্রুপ হোক আর মমতা ঠাকুরের গ্রুপ হোক, বা সুবোধ বিশ্বাসের ওই নিখিল ভারতের কথা বলছি না। আমি বলছি আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা বলেছি, আপনারা দেখবেন আমরা প্রথম থেকে বলছি যে K-19 মানে ক্যাপ 16 যখন, তখন থেকে আমরা বলছি যে এই আইনে বাঙালি উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। হতে পারে যে এই আইন হয়ে গেলে যাদের প্রশাসনের সাথে যোগাযোগ আছে, টাকা পয়সা আছে, যাদের রাজনীতির যোগাযোগ আছে, একবার উপর মহল পর্যন্ত 2-4 জনের 2-4টে সার্টিফিকেট তারা হয়তো বের করে আনতে পারেন কোনো না কোনোভাবে। কিন্তু আমাদের আরেকটা কথা যেটা হচ্ছে, সেটা 2-4 জনের হয়তো কাগজপত্র থাকতে পারে। আমরা এটাও বলেছি যে ওই যে কাগজ হয়তো 2-4 জনের কাছে থাকতে পারে, তারা হয়তো সাবমিট করে পেলেও পেতে পারেন 2-5 জনে। কিন্তু 1%, 2%, 5% লোকের সমস্যা মিটে যাওয়া তো উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হওয়া তা তো নয়। আমরা কিন্তু এই কথাই বলেছি। ফলে এই যে কোটি মানুষ, তার মধ্যে 8 জন পেয়েছেন এবং এইটাকেই তারা সামনে নিয়ে আসতে চাইছেন। এবং যে 8 জন পেয়েছেন তাদের কথা আমি বললাম, যে তাদের পরিবারের আর সবার কী অবস্থা সেটাও আমরা আলোচনা করেছি। এটা কোনো সমাধান নয়। আমরা এই যে একদম লেটেস্ট যে পুস্তিকাটা বের করেছি, দেখুন, এটা আপনারা দেখেছেন,
এইটাতে আমরা এই যে কথাগুলো বারবার বলছি, এর প্রত্যেকটা ইস্যু খুব ছোট। এটা মানে মাত্র 16 পাতার বুকলেটটা, 16 পাতার সাথে আমরা কিছু কালার ছবি টবি দিয়ে একটু সুন্দর করেছি, বুঝলেন তো। এদিকটা একটা কালার ছবি দিয়েছি আমরা, দুটো এদিকে দিয়েছি, কিন্তু মাত্র 16 পাতার এটাতে এই সব বিষয়গুলো আমরা যতটা সাবলীলভাবে বলা যায়, মানে আলোচনা করা যায় আমরা করেছি। যা লেখা আছে তাই আপনাদের আলোচনা করছি। আমরা অনেক করেছিলাম, কয়েক হাজার করেছিলাম, বহু বিলি হয়ে গেছে, এখনও আছে আমাদের কাছে 1-2 হাজার 3 হাজার বুকলেট আছে। আপনারা যারা চাইবেন আমরা এখন পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আপনারা ঠিকানা দেবেন, আমরা পাঠিয়ে দেব। ফলে যা বলছি সবটাই আছে, আরও বিস্তারিত আছে, কারণ কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে, অনেক কথা স্লিপ হয়ে যায়। আপনারা এটা একটু দেখে নেবেন। তো দেখুন, এখানেও আমরা বলেছিলাম, এটা তো বলেছিলাম এর 6 পাতাতে, যে নানা শর্তের কারণে আবেদনের মাধ্যমে উদ্বাস্তুদের, নানা শর্তের কারণে আবেদনের মাধ্যমে উদ্বাস্তুদের, বিশেষ করে বাঙালি উদ্বাস্তুদের পক্ষে নাগরিকত্ব অর্জন করা সুকঠিন কাজ। অসম্ভব কিন্তু আমরা বলিনি, ওই 2-5 জন পেতে পারে বলে আমরা শব্দটা ব্যবহার করেছি, যে বিশেষ করে বাঙালি উদ্বাস্তুদের পক্ষে নাগরিকত্ব অর্জন করা সুকঠিন কাজ। জেপিসি রিপোর্টের 2.18 প্যারাগ্রাফের বক্তব্যে মোদি সরকার সে কথা স্বীকার করেছে। মোদি সরকারও স্বীকার করেছে 2-4 জন পেলেও পেতে পারে, নাও পেতে পারে। সেটা 2.18 প্যারাগ্রাফে বলেছে জেপিসি রিপোর্টের, এই মোদি সরকার বলেছে যে 2-4 জন পেলে পেতে পারেন, নাও পেতে পারেন। তাই অনুপ্রবেশকারী তকমা মুক্তি হলেও K-19 আইনের দ্বারা বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার যে সমাধান হবে না সে কথা বলা যায়। আমরা আমাদের বক্তব্যে বরাবর এই একই কথা বলেছি, এবং এই জায়গা থেকেই মানে এইটা যেমন আছে তেমনি আমরা এই কথাও বারবার বলেছি যে এনআরসি হলে, ধরুন এখানকার ভূমিপুত্র যারা, এখানকার আদিবাসী, এখানকার মুসলমান, এখানকার বাউরি, বাগদি, ঘোষ, আগুরি যারা আছেন, বা উচ্চবর্ণের মানুষ যারা, তাদেরও মধ্যে কিন্তু একটা বড় অংশের মানুষ, এবং সেটা অন্তত 20-30% মানুষ কিন্তু ওই 48 সালের আগের কাগজ দেখাতে পারবেন না। ফলে এখানকার ভূমিপুত্র স্থানীয় মানুষরাও বিপদে পড়বেন। আর মুসলমানরা তো আপনি বুঝতে পারছেন, তাদের প্রতি একটা পক্ষপাতিত্ব, তাদের বিরুদ্ধে একটা পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যে দাবি করেছি যে যারাই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তাদের নাগরিক ঘোষণা করে একটা 1 লাইনের আইন তৈরি করলেই এই সমস্যা মিটে যায়। এইটা ছাড়া এই সমস্যার অন্য কোনো সমাধান নেই। কিন্তু আমরা জানি না যে এই যে ইলেকশন হয়ে গেল এর পরের অবস্থা কি হবে। কারণ এই যে একটা ভাওতা যেটা বলা যায় ধোঁকাবাজি দেওয়ার পরেও কিন্তু বিজেপি বনগাঁ এবং রানাঘাট কেন্দ্রে জিতে গেছে। উদ্বাস্তুদের বা মতুয়াদের একটা বড় অংশের ভোট তারা পেয়েছে। কিছু কমেছে, হয়তো যতটা পাওয়ার কথা ছিল পায়নি, কিন্তু একটা বড় অংশের ভোট পেয়েছে। ফলে তারাও হয়তো মনে করতে পারে যে এটা নিয়ে আর বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু উল্টোপাল্টা কথা বলেছেন, যেখানে করতে দেবো না, এখানে লাগু হতে দেবো না, সবাই নাগরিক ইত্যাদি ইত্যাদি বলার পরেও ইলেকশনের আগেই কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এখানে এটা লাগু হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যে মিথ্যে কথা বলেছেন, তারাও যে ধোঁকা দিয়েছেন তাও প্রমাণ হয়ে গেছে। তারপরেও কিন্তু তারা ঢেলে ভোট পেয়েছেন। ফলে তারাও মনে করবেন যে এটা বেশি কিছু না করেও ভোটটা পাওয়া যায়। ফলে দুই প্রধান দল তারা কিন্তু উভয়ে কিন্তু খুশি, তারাও কিছু পেয়েছে, তারাও কিছু পেয়েছে। ফলে এই উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যা কিন্তু এখন একটা কি বলবো, একটা এমন একটা অবস্থায় যেতে পারে যে কোনো দল আর খুব একটা উদ্যোগ নেবে না। ফলে এরকম অবস্থায় যেটা করা সব, এবং আপনারা দেখছেন কংগ্রেসও কিছু বলছে না,
সিপিএমও কিছু বলছে না, কি করবে আগামী দিনে আমরা জানি না। এখন জানি না মানে এটা এখন জানতে হবে। কেউ কিছু বলছে না, করছে না, এটা করাতে হবে। এবং এটা করাতে গেলে আমি বলছি তো 2004 সাল থেকে, হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা বলেছি বলেই, আমরা কিছু আন্দোলন করেছি বলে, মতুয়াদের একটা অংশ আমাদের সাথে ছিলেন বলেই আজকে ইস্যুটা একটা জাতীয় ইস্যুতে পর্যবসিত হয়েছে। না হলে এ নিয়ে কোনো আলোচনাই হতো না, না হলে এই আইন কেউ জানতেই পারতো না, বিপদে পড়ে যেত। কাজ তো কিছু করলে কিছু হয়, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে আমরা এরকম মুষ্টিমেয় কিছু মানুষ এটা বললে হবে না। এটাতে ব্যাপক সংখ্যক মানুষকে অংশগ্রহণ করতে হবে। আমি করি বা আপনি করেন, আমি না করি বা আপনি নাই করেন, কিছু মানুষ নিশ্চয়ই করবেন, এবং কিছু মানুষ করলেও তাতে কিছু কাজ হবে, কিন্তু সেটা কিছু কাজ হবে, দীর্ঘস্থায়ী হবে। ফলে বেশিরভাগ মানুষ ওই স্লিপিং সমর্থক, স্লিপিং মেম্বার হলে হবে না। ঘুমিয়ে থাকলে বাড়িতে বসে আমি আছি, আপনারা করুন, আমি আছি, এই কথা বললে হবে না। রাস্তায় নামতে হবে, এবং যদি আপনারা নামেন তার জন্য প্রস্তুত হন। আপনারা না নামলেও হয়তো আমরা আমাদের মতো এইটুকু করব, কিন্তু তাতে সমস্যার কিন্তু দ্রুত সমাধান হবে না। আপনাদের কাছে আজকে এই যে অবস্থাটা আপনাদের বললাম, তারপরে আপনাদের কাছে আমাদের আবেদন যে রাস্তায় নামার জন্য প্রস্তুত হন। আর আমরা এই যে 23 এবং 22 দুদিন মিটিংয়ে দেখি আমরা কি হয়, এবং এই মিটিংয়ে কি হয় সেটাও কিন্তু নির্ভর করবে এই সাধারণ উদ্বাস্তুরা এই ব্যাপারে কতটা কি ভাবছেন কি ভাবছেন না। আমরা বিভিন্ন এলাকার মানুষ আসবেন, তাদের কাছ থেকে রিপোর্ট পাবো, তার উপরে আমাদের সিদ্ধান্তও কিন্তু অনেকটা প্রভাবিত হবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখনও সাবস্ক্রাইবার নন তারা একটু সাবস্ক্রাইব করে দিন, এবং যারা মনে করবেন যে ভিডিওটা আরও বেশি বেশি মানুষের জানা দরকার, তারা ভিডিওটাকে একটু শেয়ার করুন, তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। আপনাদের নমস্কার, ধন্যবাদ।